আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্ট এবং পাশাপাশি এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, আসো আজকে আমরা এই যে √2 বা √3 বা √5, √7, √10, √11, √13 এগুলো যে অমূলদ সংখ্যা, এগুলোর প্রমাণ কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে √2 বা √3 বা √5 অমূলদ সংখ্যা প্রমাণ করব। আর এই প্রমাণের মডেল যদি তুমি করতে পারো, অর্থাৎ এই প্রমাণের মেইন টপিকসটা তুমি যদি ধরতে পারো, তাহলে যে কোনো সংখ্যায় অমূলদ সংখ্যা যদি আসুক, মানে অমূলদ সংখ্যা যেটাই হোক, অমূলদ সংখ্যা আসলে কি? অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলা হয়। আর সহজভাবে যদি বলি, আরো স্পেসিফিক ভাবে, অর্থাৎ পূর্ণ বর্গ নয় এই টাইপের সংখ্যার বর্গমূলকেই তো অমূলদ সংখ্যা বলা হয়। যেমন 2 কিন্তু পূর্ণবর্গ নয়, এ কারণে 2-র বর্গমূল একটা অমূলদ সংখ্যা। 3 পূর্ণবর্গ নয়, এ কারণে 3-র বর্গমূল একটা অমূলদ সংখ্যা। এইভাবে পূর্ণবর্গ নয় যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর বর্গমূল কিন্তু তোমার হচ্ছে অমূলদ সংখ্যা। আর এই অমূলদ সংখ্যা প্রমাণের জন্য আমরা এমন একটা ট্রিক্স ব্যবহার করব, যে ট্রিক্সের মাধ্যমে যে কোনো সংখ্যায় অমূলদ সংখ্যা আসুক না কেন, সেটা জাস্ট তুমি ওই তোমার এইখানে দেখো, আমি কিন্তু প্রমাণে √2 বা √3 বা √5 বা √7 এরকম স্পেসিফিক কোনো সংখ্যা দেই নাই। তোমার এইখানে আমি লিখছি রুট ক একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। অর্থাৎ এই কর পরিবর্তে তোমার পরীক্ষায় যেটাই আসুক, √3 আসুক, √2 আসুক, বা তোমার 5 আসুক, √7 আসুক, যে কোনো সংখ্যা আসলে তুমি জাস্ট এই কর পরিবর্তে ওই সংখ্যাটা দিবা। আর বাদ বাকি সবগুলো কিন্তু তোমার হচ্ছে অপরিবর্তিত থাকবে। থাকলেই কিন্তু ওই সংখ্যাটা, যে সংখ্যাটা তোমার আসবে, সেই সংখ্যাটা যে অমূলদ সংখ্যা, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে অমূলদ সংখ্যা পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল যে অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা প্রমাণের একটা মডেল আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আর এই মডেলটা অনুসরণ করলে, এটার মাধ্যমে তুমি এটাকে ফলো করে যে কোনো সংখ্যা অমূলদ সংখ্যা তুমি প্রমাণ করতে পারবা। আসো আমরা শুরু করে দিই। তাহলে দেখো, এখানে আমরা লেখার চেষ্টা করছি যে কোনো সংখ্যা বাদে একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, একটা মান, অর্থাৎ কোন একটা ক কে কিন্তু আমরা একটা সংখ্যা ধরে নিছি। এই ক যে কোনো একটা কি পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। তাহলে এটা একটি অমূলদ সংখ্যা প্রমাণ করব। তাহলে এই প্রমাণটা, অর্থাৎ √3 বা √5 বা √7, এই প্রমাণটা কিন্তু আসলে তোমার ইনডিরেক্ট প্রমাণ। অর্থাৎ সরাসরি কিন্তু প্রমাণ নয় যে √2 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা ধরেই একে প্রমাণ করা, এই ধরনের ওয়ে কিন্তু নয়। এটাকে গণিতের ভাষায় বলা হয় ইনডিরেক্ট প্রুফ। অর্থাৎ সরাসরি নয়, পরোক্ষভাবে এটাকে প্রমাণ করতে হবে। তাহলে পরোক্ষভাবে প্রমাণ করার একটা ক্রাইটেরিয়া হচ্ছে, এটাকে আমরা আগে প্রথমেই ধরে নেব যে অমুক একটি মূলদ সংখ্যা। তাহলে এখানে যেহেতু আমার সংখ্যা নাই, আমরা এখানে লিখছি রুট ক একটি অমূলদ সংখ্যা। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে রুট ক, মনে করি রুট ক একটি মূলদ সংখ্যা। তাহলে প্রথমেই তুমি লিখবা এরকম করে যে মনে করি রুট ক রুট ক একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা, এটা তুমি লিখবা প্রথম লাইনে, এই কাজটা তোমাকে করতে হবে। আচ্ছা, লিখলাম। যেহেতু আমরা √2 একটি মূলদ সংখ্যা ধরে নিছি, আর তুমি জানো বা তোমাকে জানতে হবে যে যদি কোনো একটা সংখ্যা মূলদ সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যাকে কিন্তু পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে যেহেতু আমরা এই √ক কে মূলদ সংখ্যা ধরে নিছি, তাহলে অবশ্যই পরের লাইনে লিখতে পারো, অতএব রুট ক ইকুয়াল পি ভাগ কিউ। কারণ রুট ক, অর্থাৎ এই যে এই ক সংখ্যাটাকে যেহেতু আমরা মূলদ সংখ্যা ধরছি, আর মূলদ সংখ্যা ধরার অর্থ হচ্ছে এই মূলদ সংখ্যা তাদেরকেই বলা হয় ওই সংখ্যাকে অবশ্যই পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে। এখন এখানে শর্ত না লিখলে কিন্তু তোমার এটা লেখার কোনো মানেই হয় না। কারণ পি ভাগ কিউ, অর্থাৎ পি এবং কিউ এই দুটো সংখ্যার প্রকৃতি কেমন, এটার কিন্তু তোমার এর কন্ডিশনটা তোমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে এইখানে লিখবা তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে, জাস্ট তুমি লিখবা যেখানে যেখানে পি কমা কিউ, অর্থাৎ পি এবং কিউ দুইটাই কি সংখ্যা? বিলংস টু তোমার হচ্ছে জেড, পূর্ণ সংখ্যা। পি এবং কিউ, অর্থাৎ এই যে পিটা হচ্ছে লব আর কিউ হচ্ছে হর, পি এবং কিউ লব এবং হর উভয়ই কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এবং আর একটা না কন্ডিশন আছে আর একটু, সেটা হচ্ছে
এই যে কিউ ভগ্নাংশের যে হর কিউ, এই কিউটা 0 হতে পারবে না, নট ইকুয়াল 0। ব্যাস, এই পর্যন্ত কাজ কিন্তু আমাদের শেষ। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো উভয় পাশে তোমাকে বর্গ করতে হবে, কারণ এই রুটটাকে তুমি যদি ওমিট করতে চাও তাহলে অবশ্যই বর্গ করতে হবে। তাহলে উভয় পাশে বর্গ করলে এরকম দাঁড়ায় রুট ক, আমরা যদি লিখি কোনো লাইন গ্যাপ দিলাম না, রুট ক মানে রুট করবো স্কোয়ার, তাহলে পি ভাগ কিউ তার উপরে স্কোয়ার। উভয় পাশে আমরা কি করলাম, এখানে জাস্ট বর্গ করলাম, লিখবা তুমি সমস্যা নেই, বর্গ করে সাইড নোট দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, বর্গ করলাম, তাহলে রুট স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, শুধু কিন্তু কি ক থাকে, তাহলে ক ইকুয়াল পি স্কোয়ার ভাগ কিউ। তারপরের লাইনে যে কাজটা তোমাকে এটা মাথায় রাখতে হবে, মানে সেম যে কোনো সংখ্যা অমূলক সংখ্যা আসুক না কেন, তোমাকে এইভাবেই প্রমাণ করবা, জাস্ট কর পরিবর্তে ওই নির্দিষ্ট সংখ্যা বসায় দেবা, জাস্ট তোমার ওইটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, উভয় পাশে এই যে এখানে স্কোয়ার বাদ পড়ছে, উভয় পাশে এই সমীকরণের উভয় পাশে কিউ দ্বারা গুণ করব আমরা। তাহলে এখানে কিউ দ্বারা যদি এইখানে গুণ করি তাহলে কি হয় দেখো, ক কিউ ইকুয়াল, তাহলে কিউ ইন্টু পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার। আমরা কি করলাম, উভয় পাশে কিউ দ্বারা গুণ করলাম, এটা লেখার দরকার নাই, তুমি যদি লেখো তাও সমস্যা নাই, সাইড নোট দিয়ে লিখতে পারো যে উভয় পাশে কিউ দ্বারা গুণ করে, এখানে লিখলে লিখতে পারো তুমি, লেখো কিউ দ্বারা গুণ করে। আচ্ছা, এখন দেখো ক কিউ ইকুয়াল, এই জায়গায় দেখো কিউ কিউ স্কোয়ার কাটাকাটি করলে নিচে কিন্তু আরেকটা কিউ থাকে, তাহলে উপরে থাকে পি স্কোয়ার আর নিচে থাকে হচ্ছে তোমার কিউ। এখন খুব করে খেয়াল করে দেখো, এই যে ক কিউ এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটা কি ভগ্নাংশ বলে তোমার মনে হচ্ছে? কর মান যাই দাও না কেন বা কিউ এর মান যে কোনো সংখ্যা ধরো না কেন, স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা যেটা ধরো না কেন, অর্থাৎ এটাও যদি পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা, তাহলে দুটি পূর্ণ সংখ্যার মানে গুণফল, এটা এখানে ক এবং কিউ এর মাঝখানে তো গুণ চিহ্ন আছে, দুটো পূর্ণ সংখ্যার মানে গুণফল অলওয়েজ পূর্ণ সংখ্যা। সুতরাং তুমি বলতে পারো এই সমীকরণের এই বাম পাশের যে পদটা আছে এটা কিন্তু পূর্ণ সংখ্যা, বাট এইটা কি পূর্ণ সংখ্যা না, কারণ এই যে দেখাই যাচ্ছে এটা পি স্কোয়ার হচ্ছে লব আর কি হচ্ছে হর, তার মানে এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই সমীকরণের বাম পাশে এটা পূর্ণ সংখ্যা, বাট এটা ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা নয়। সেই কথাটা তুমি লিখবা এইভাবে, লিখবা স্পষ্টত, এটা গণিতের ভাষা, স্পষ্টত মূর্ধন্য ষয়ের ট, স্পষ্টত লিখবা ক কিউ, ক কিউ একটি কি সংখ্যা, ক কিউ, এই যে এই ক কিউটা একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। কিন্তু কিন্তু পি স্কোয়ার ভাগ কিউ কি সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, কারণ এটা তো দেখাই যাচ্ছে ভগ্নাংশ সংখ্যা আর এটা অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে এইটা পূর্ণ সংখ্যা আর এই পাশে এই সমীকরণের ডান পাশের যে পদ এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে এর যে ক্যারেক্টার আর এর ক্যারেক্টার কি এক হবে? কখনোই হবে না, কারণ এটা একটা ভগ্নাংশ আর এটা একটা পূর্ণ সংখ্যা, দুইটা প্রপার্টিস সম্পূর্ণ আলাদা। তাহলে এই কারণে এইটা এবং এইটা পরস্পর তো সমান হতে পারে না। তাহলে লিখতে হবে, তুমি লিখবা অতএব অতএব ক কিউ, এই পাশে যদি আমি লিখি ক কিউ, এখানে টান দিলাম, ক কিউ নট ইকুয়াল পি স্কোয়ার ভাগ কিউ। যেহেতু খেয়াল করে দেখো এই ক কিউ কিন্তু পূর্ণ সংখ্যা, বাট পি স্কোয়ার ভাগ কিউ এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়। তাহলে কখনো কি পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা নয় এই টাইপের দুইটা টাইপের সংখ্যা আলাদা ক্যারেক্টারের সংখ্যা কি সমান হবে? সমান হবে না। তার মানে এইখানে যে আমরা সমান চিহ্ন দিছি এটা তো আসলে হবে না। তাহলে এইটাই তুমি লিখলা, এই যে বাংলা কথা লেখার পরে তুমি এই কথা লিখলা, অতএব, অর্থাৎ আমরা যে সিদ্ধান্ত নিলাম এটা আসলে ভুল, এখানে সমান চিহ্নটা দেওয়া ভুল, ওই জন্য তুমি লিখলা অতএব ক কিউ নট ইকুয়াল পি স্কোয়ার ভাগ কিউ। এখন খেয়াল করো, দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে তোমার এই যে ক কিউ, এই ক কিউ এর সৃষ্টি কোথা থেকে হলো? এই ক কিউ এর সৃষ্টি কিন্তু এখান থেকে হয়েছে, অর্থাৎ এই যে রুট ক এটাকে স্কোয়ার করছো তারপরে কিউ দ্বারা গুণ করছো করে এর জন্ম কিন্তু এখান থেকে হয়েছে। তাহলে আবার
এই যে পি স্কোয়ার ভাগ কিউ, এর জন্ম কিন্তু জাস্ট এইখান থেকে হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো, এর উৎপত্তি এখান থেকে আর এর উৎপত্তি এখান থেকে, তাহলে এই দুইটা যদি সমান না হয়, তাহলে এই দুইটার উৎপত্তি যারা, এরা কি কখনো সমান হবে? যেহেতু এদের মধ্যেই তোমার মিল নেই, অর্থাৎ এরাই সমান নয়, তাহলে এর সৃষ্টি তো এখান থেকে আর এর সৃষ্টি এখান থেকে, তাহলে এই যে সৃষ্টির আদি জিনিসগুলো কি সমান হবে? অবশ্যই সমান হবে না। তাহলে তোমাকে লিখতে হবে, সুতরাং এখানে লিখতে হবে, দেখো সুতরাং তুমি লিখবা রুট ক নট ইকুয়াল পি ভাগ কিউ। কারণ এ আর এ যদি সমান না হয়, তাহলে এর এই দুইজনের এই সমীকরণের বাম এবং ডান পাশের আদি অবস্থান কোথায়? এইখানে। এরা যদি সমান না হয়, তাহলে এরাও সমান হতে পারে না। এখন কথা হচ্ছে, দেখো এই যে রুট ক কে যেহেতু পি ভাগ কিউ আকারে তুমি লিখতে পারতেছো না, সুতরাং রুট ক একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এটা আমরা ধরে নিয়েছিলাম মূলদ সংখ্যা, বাট মূলদ সংখ্যা ধরে নেওয়ার পরে দেখা যাচ্ছে মূলদ সংখ্যার যে বৈশিষ্ট্য, অর্থাৎ মূলদ সংখ্যা ধরলে তাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, সেটা কিন্তু আমরা এই যে পারতেছি না। এই পাশে তোমার দেখো একটা প্রপার্টিস চলে আসতেছে, আর ওই পাশে অপর আর একটা প্রপার্টিস চলে আসতেছে। অর্থাৎ পূর্ণ সংখ্যা কখনোই কিন্তু ভগ্নাংশের সংখ্যার সমান হবে না, বা পূর্ণ সংখ্যার যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, ভগ্নাংশ সংখ্যার সেই ক্যারেক্টার কিন্তু আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট। সুতরাং এই দুইটা যেহেতু সমান নয়, আর এই কারণে এই দুইটার উৎপত্তি এই স্থল যেখানে, এরাও কিন্তু পরস্পর সমান হবে না। যেহেতু রুট কে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং তুমি লিখবা অতএব, অতএব তুমি এখন সিদ্ধান্ত নিলা রুট ক একটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। রুট ক একটি অমূলদ সংখ্যা লিখে জাস্ট তুমি লিখবা প্রমাণিত। এইভাবে তোমার একে সেম প্রসেসে রুট 2 আসুক, রুট 3 আসুক, রুট 5 আসুক, রুট 6 আসুক, রুট 7, রুট 8, রুট 10, রুট 11, রুট 13, রুট 12, রুট 17, যেটাই আসুক না কেন, জাস্ট তুমি ওই সংখ্যাটাকে কর পরিবর্তে বসায় দেবার, বাদ বাকি কথাগুলো সব একই। যেখানে ক আছে, ওই কর পরিবর্তে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার তোমাকে গুণগান গাইতে হবে, জাস্ট এইরকম। তাহলে আমরা ধরে নিতে পারি এটা রুট অমুক সংখ্যা বা রুট অমুক সংখ্যার মডেল হিসেবে কাজ করবে। জাস্ট তুমি পর পরিবর্তে ওই নির্দিষ্ট কাঙ্ক্ষিত সংখ্যাটা বসায় দাও, প্রমাণ করে দাও, ইনশাল্লাহ তোমার প্রমাণ কিন্তু হয়ে যাবে। আজকের পর থেকে, এই ভিডিও দেখার পর থেকে ইনশাল্লাহ আমি মনে করব তোমাদের এই রুট 2, রুট 3, রুট 5 একটা অমূলদ সংখ্যা প্রমাণ করা, এটা জাস্ট পানি। আসলে এগুলো কোনো বিষয় না। এটা তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবা ইনশাল্লাহ তোমার কাছে কোনো সমস্যা হওয়ার কথা নয়।